কেমন আছেন সবাই? সবাইকে আমাদের গ্রুপের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার সম্পর্কে জানব, যা দণ্ডবিধি আইনের 96 থেকে 106 ধারা পর্যন্ত এই ধারাগুলোর মধ্যে আলোচনা করা হয়েছে। তো আজকে আমরা যেসব বিষয় সম্পর্কে জানব তা হচ্ছে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার কি, পাগল ও শিশুদের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায় কিনা, বা কি কি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার রয়েছে, কোন কোন ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে না, আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে কতটুকু আঘাত বা ক্ষতি করা যায়, অর্থাৎ আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে একজন মানুষের কতটুকু আঘাত করা যায় একজন মানুষকে বা তার ক্ষতি করা যায়, কখন আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু পর্যন্ত ঘটানো যায়, কখন আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে মৃত্যু ব্যতীত অন্য যে কোনো ক্ষতি সাধন করা যায়, অর্থাৎ মৃত্যু ঘটানো যাবে না, এছাড়া অন্য যে কোনো ক্ষতি সাধন করা যায়, ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার শুরু এবং তা কতক্ষণ বহাল থাকে, অর্থাৎ আত্মরক্ষার এই অধিকার কখন শুরু হয় এবং এটি কতক্ষণ বহাল থাকে। আমরা কি একজন নিরপরাধ মানুষকে ক্ষতি সাধন করতে পারবো সে সম্পর্কেও আমরা আজকে জানবো, অর্থাৎ আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করার ক্ষেত্রে নিরপরাধ ব্যক্তির ক্ষতি সাধিত হওয়ার সম্ভাবনার ক্ষেত্রে কোনো অধিকার প্রয়োগ করা যাবে কিনা। তো শুরুতেই আমরা আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার কি তা জেনে নিই। আত্মরক্ষা মানুষের সহজাত প্রবৃত্তি। আত্মরক্ষা বা ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার মানুষের জন্মগত অধিকার। দেশের প্রতিটি মানুষকে রক্ষা করার জন্য সব জায়গায় পুলিশ পাহারার ব্যবস্থা করা যায় না, তাই আইন নিজেকে রক্ষা করার অধিকার সকলকে দিয়েছে। কোনো ব্যক্তি যখন অপর কোনো ব্যক্তির দেহের উপর বা সম্পত্তির উপর আক্রমণ চালায়, তখন আক্রান্ত ব্যক্তি আক্রমণকারীর বিরুদ্ধে অগ্রসর হতে পারে। আইন তাকে দুর্বল বা নিরীহ মেষশাবকের মতো আক্রমণের সময় সবকিছু মেনে নিতে আদেশ দেয়নি। আক্রমণ ঠেকানোর জন্য প্রতি আক্রমণের অধিকার তার রয়েছে, আর এই অধিকার প্রয়োগ করতে গিয়ে কোনো কাজের জন্য সে অপরাধী বলে গণ্য হবে না এবং তাকে কোনো শাস্তিও পেতে হবে না। আত্মরক্ষার নিমিত্তে কোনো কাজই অপরাধ নয়, অর্থাৎ আত্মরক্ষা মানুষের একটা জন্মগত অধিকার। এই অধিকার প্রয়োগ করার জন্য আইন তাকে অনুমতি দিয়েছে। আমরা সংজ্ঞাটা জেনে নেই। 1860 সালের দণ্ডবিধি আইনের 99 ধারার শর্ত সাপেক্ষে কোনো ব্যক্তি যখন নিজের বা অন্যের জীবন, শরীর অথবা সম্পত্তির উপর আসন্ন বিপদ বা আক্রমণ অনুভব করেন, তখন সেই বিপদ থেকে নিজেকে বা অন্যকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় বল প্রয়োগ করার যে অধিকার বা করার অধিকারই হলো আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার। এই অধিকার আইন দ্বারা স্বীকৃত এবং এটি একটি মৌলিক অধিকার, অর্থাৎ নিজের জানমাল, অপরের জানমাল, সরকারি সম্পত্তি রক্ষার ক্ষেত্রে আক্রমণকারীর আক্রমণ প্রতিহত করার জন্য যে শক্তি প্রয়োগ করা হয় তাই আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার। যখনই আঘাত বা ক্ষতির সম্ভাবনা থাকে তখনই এই অধিকার প্রয়োগ করা যায়, অর্থাৎ আমার উপর একটা আক্রমণ হতে পারে, সেই সময় আমি এই আত্মরক্ষার অধিকারটি প্রয়োগ করতে পারবো। তো এই জন্য যে যখনই আঘাত বা ক্ষতির সম্ভাবনা থাকে তখনই এই অধিকার প্রয়োগ করা যায়, অর্থাৎ আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায়। এক্ষেত্রে আমরা কি করতে পারি? পাগল বা শিশুদের বিরুদ্ধেও এই আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারি। তাহলে পাগল বা শিশুদের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার কি সেগুলো আমরা জেনে নিই। আমরা দণ্ডবিধি আইনের 82, 83 এবং 84 ধারা থেকে জেনেছি শিশু, অপরিণত বোধসম্পন্ন শিশু এবং অপ্রকৃতস্থ ব্যক্তি যদি কোনো কার্য সম্পাদন করে তবে তার কাজের জন্য সে অপরাধী বলে গণ্য হবে না, অর্থাৎ সে যে কাজগুলো করবে সে কাজের জন্য তিনি অপরাধী বলে গণ্য হবেন না। কিন্তু দণ্ডবিধির 98 ধারা অনুযায়ী এই শ্রেণীর ব্যক্তিদের কাজের ক্ষেত্রেও আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায়, অর্থাৎ
ওই ব্যক্তি যে অপরাধ করবে সেই অপরাধের জন্য সে অপরাধী নয়, কিন্তু তার এই অপরাধমূলক কাজের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে। এটি দণ্ডবিধির ৯৮ ধারায় বলা আছে। যেমন একজন পথচারী রাস্তা দিয়ে হাঁটছে, এমন সময় একটি পাগল তাকে আক্রমণ করার জন্য ছুটে আসছে। এক্ষেত্রে দণ্ডবিধির ৯৮ ধারা অনুযায়ী উক্ত পথযাত্রী ওই পাগলটির বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে ক্ষতি সাধন করলেও পথচারীর কোনো অপরাধ হবে না। কোন কোন ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে না, অর্থাৎ আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার কোন কোন ক্ষেত্রে আমরা প্রয়োগ করতে পারবো না, এটি দণ্ডবিধি আইনের ৯৯ ধারায় বলা আছে। তাহলে দণ্ডবিধি আইনের ৯৯ ধারায় যেসব ক্ষেত্রসমূহ আলোচনা করা হয়েছে, এই ক্ষেত্রগুলোতে আমরা আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবো না। নাম্বার 1, সরকারি কর্মচারীগণ সরকারি কর্মচারী রূপে সৎবিশ্বাসে আইন বহির্ভূত যে কাজ করেন তা যদি মৃত্যু বা গুরুতর আঘাতের আশঙ্কা সৃষ্টি না করে, তবে সে কাজের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে না। অর্থাৎ কোনো সরকারি কর্মচারী যদি সৎবিশ্বাসে আইন বহির্ভূত কোনো কাজ করেন, সেটি যদি মৃত্যু বা গুরুতর আঘাতের আশঙ্কা সৃষ্টি না করে, তবে তার কাজের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে না। যেমন পুলিশ অফিসার তার পরিচয় প্রকাশ করে কোনো আসামিকে ধরতে গেলে আসামি ধরা না দেওয়ার জন্য পালাবার চেষ্টা করলে পুলিশ তাকে লাঠি দিয়ে আঘাত করার উদ্যত হলো, এক্ষেত্রে পুলিশের বিরুদ্ধে আসামির আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করার অধিকার থাকবে না, যদিও পুলিশের কাজটি আইন বহির্ভূত ছিল। অর্থাৎ তিনি কোনো আসামিকে ধরার জন্য লাঠি দিয়ে মারতে পারেন না, কিন্তু যখন তিনি তার পরিচয় দিচ্ছেন, আসামি পালিয়ে যাচ্ছিল, তখন আইন বহির্ভূত একটু কাজ করছেন, এই জন্য এক্ষেত্রে তার বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে না। 2, সরকারি কর্মচারীর হুকুমে সৎবিশ্বাসে আইন বহির্ভূত কোনো কাজ সম্পন্ন হলে তা যদি মৃত্যু বা গুরুতর রকমের আঘাতের সৃষ্টি না হয় বা আঘাতের সৃষ্টি না করে, তবে সেক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করার অধিকার থাকবে না। যেমন পুলিশ আদালতের নির্দেশক্রমে ওয়ারেন্টভুক্ত আসামিকে ধরতে গেলে আসামি ওয়ারেন্টে আদালতের সিলমোহর না দেখে গ্রেপ্তারের অস্বীকৃতি জানালে পুলিশ জবরদস্তি তাকে গ্রেপ্তার করলো, এক্ষেত্রে আসামি ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবে না। অর্থাৎ আসামিকে ধরার জন্য আদালত থেকে নির্দেশ দেওয়া আছে, কিন্তু ওখানে সিলটা নাই, এই সিল নাই, এজন্য যে সে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে পুলিশের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করবে, সেই অধিকার তাকে দেওয়া হয়নি। 3, সরকারি কর্তৃপক্ষের নিকট আশ্রয় লাভের সময় থাকলে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার থাকবে না। অর্থাৎ যদি আপনার সরকারি কর্মচারীর নিকট আশ্রয় লাভের অধিকার সময় থাকে, সেক্ষেত্রে আপনি ব্যক্তিগত অধিকার আত্মরক্ষার অধিকার পাবেন না। যদি সরকারি কর্তৃপক্ষের শরণাপন্ন হয়ে উপযুক্ত রক্ষামূলক প্রতিকার পাওয়ার সময় থাকে, তবে সেক্ষেত্রে কোনো অপরাধমূলক কাজের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে না। তবে যখন সরকারি কর্তৃপক্ষের নিকট আশ্রয় লাভের সময় থাকে না, সেক্ষেত্রে প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করার অধিকার থাকবে। যেমন বাড়িতে চোর আসলে চোরকে ধরে রেখে থানায় দৌড়ানোর কোনো বিধান নেই, চোরের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করাই আইনসিদ্ধ। অর্থাৎ আপনার বাড়িতে চোর আসলেও এখন আপনি চোরকে ধরে রেখে থানায় যাবেন, ততক্ষণে চোর পালিয়ে আপনার মালামাল নিয়ে চলে যাবে, সেক্ষেত্রে আপনি এই চোরের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবেন। আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে কতটুকু আঘাত বা ক্ষতি করা যাবে? দণ্ডবিধি আইনের ৯৯ ধারায় এই আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে কতটুকু ক্ষতি বা আঘাত করা যাবে সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগের ক্ষেত্রে যতটুকু আঘাত বা ক্ষতি করা প্রয়োজন তার বেশি করা অবৈধ। যেমন সম্পত্তি রক্ষার অধিকার সকল নাগরিকের আছে, কিন্তু সম্পত্তি রক্ষার জন্য ততটুকু অগ্রসর হওয়া যায় যতটুকু ওই সময়ের পরিস্থিতিতে একান্ত প্রয়োজনীয়। জমির মালিক যদি আইন মোতাবেক জমির দখলদারকে উৎখাত না করে জমিতে প্রবেশ করেন, তবে সে অবৈধ প্রবেশকারী। অর্থাৎ আমি জমির মালিক, কিন্তু আরেকজন দখল করে আছে,
সেই দখলকারকে আমি উৎখাত না করে তার দখলকৃত জায়গায় ঢুকে পড়লাম, তাহলে কি আমি অবৈধ প্রবেশকারী। কিন্তু সেই অনধিকার প্রবেশকারী কিন্তু সেই অনধিকার প্রবেশকারী যখন জমিতে লাঙল চালাচ্ছিল, তখন জমির দখলকারী তাকে খুন করতে পারে না। মানে আমি যে অনধিকার প্রবেশ করছি ওই জমিতে, তখন ওই দখলকারী যার যে জমিতে দখল করে আছে, অর্থাৎ ওই দখলকারী, সে এসে আমার উপর মানে আমাকে খুন করতে পারবে না। অনধিকার প্রবেশকারীর হাতে কোনো অস্ত্র ছিল না এবং সে আস্ফালনও করেনি, এমতো অবস্থায় গুলি ছোড়া আইন বিরুদ্ধ। অর্থাৎ আমি তাকে মারার জন্য কোনো উদ্যত হইনি বা আমার কাছে কোনো অস্ত্র ছিল না, সেক্ষেত্রে তিনি আমাকে মারতে পারবেন না। এই ক্ষেত্রে তিনি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে আমাকে গুলি করতে পারবেন না। কোন কোন ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু পর্যন্ত ঘটানো যায়? খুবই ইম্পর্টেন্ট একটি ধারা, একটি বিষয়। এখানে আমি কখন আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারবো সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। দণ্ডবিধি আইনের 100 ধারা অনুযায়ী দেহ রক্ষার্থে এবং দণ্ডবিধি আইনের 103 ধারা অনুযায়ী সম্পত্তি রক্ষার্থে আক্রমণকারীর মৃত্যু ঘটানো যাবে। তবে আত্মরক্ষার এই অধিকার প্রয়োগে দণ্ডবিধির 99 ধারার ব্যতিক্রম সমূহ সাপেক্ষে হতে হবে। অর্থাৎ দণ্ডবিধির 99 ধারার ব্যতিক্রম যেগুলো আমরা জেনেছি, সেই ব্যতিক্রমগুলো সাপেক্ষে দণ্ডবিধির 100 ধারা অনুযায়ী দেহ রক্ষার্থে এবং 103 ধারা অনুযায়ী সম্পত্তি রক্ষার্থে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু পর্যন্ত ঘটানো যায়। তাহলে দণ্ডবিধি আইনের 100 ধারা অনুযায়ী দেহ রক্ষার ক্ষেত্রে আমরা যদি এই লাইনটি মনে রাখি, তাহলে কিন্তু খুব সহজেই 6টি ক্ষেত্র রয়েছে এই দেহ রক্ষার ক্ষেত্রে। এই 6টি ক্ষেত্র আমরা মনে রাখতে পারবো। যেমন অপরাধী মৃত্যুর জন্য আঘাত করে দর্শন ও অস্বাভাবিক যৌন কামনা চরিতার্থ করার জন্য শিশু অপহরণ করে বেআইনিভাবে আটক করে রাখেন। অর্থাৎ একজন অপরাধী যিনি মৃত্যু বা গুরুতর আঘাত করে একজন মানুষকে আঘাত করলো, তারপর কি করছে, দর্শন ও অস্বাভাবিক যৌন চাহিদা চরিতার্থ করার জন্য শিশু অপহরণ করে বেআইনিভাবে আটক করে রাখেন। তাহলে আমরা কিন্তু অন্যভাবে বললে এরকম বলতে পারি, এটা মনে রাখার জন্য, এটা কিন্তু অন্যভাবে নেওয়া যাবে না, যে একজন শিশুকে দর্শন করার জন্য তাকে মৃত্যু বা তার মৃত্যুর জন্য আঘাত করে দর্শন এবং অস্বাভাবিক যৌন কামনা চরিতার্থ করার জন্য তাকে অপহরণ করে বেআইনিভাবে আটক করে রাখেন। তাহলে প্রথমেই মৃত্যু মানে কি, এমন আঘাত যা প্রতিহত না করলে মৃত্যু অনিবার্য, সেক্ষেত্রে আমরা ওই আক্রমণকারীকে মৃত্যু ঘটাতে পারি। দ্বিতীয়ত, এমন আক্রমণ যা প্রতিহত না করলে গুরুতর আঘাত প্রাপ্তি অনিবার্য। তৃতীয়ত, দর্শনের অভিপ্রায় আক্রমণ। চতুর্থ, অস্বাভাবিক যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে আক্রমণ। যদি কেউ এরকম আক্রমণ করে, সেক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে ওই ব্যক্তির মৃত্যু পর্যন্ত ঘটানো যায়। পঞ্চমত, শিশু অপহরণ বা ব্যক্তি হরণের উদ্দেশ্যে আক্রমণ। ষষ্ঠ, অন্যায় বা বেআইনিভাবে আটক করার উদ্দেশ্যে এমনভাবে হামলা যা যুক্তিসঙ্গতভাবে এই আশঙ্কার সৃষ্টি করে যে আক্রান্ত ব্যক্তি তার মুক্তির জন্য সরকারি কর্তৃপক্ষের আশ্রয় নিতে সমর্থ হবে না। যদি সরকারি কর্তৃপক্ষের আশ্রয় নিতে ব্যর্থ হয় এবং যদি সে মনে করে যে তাকে বেআইনিভাবে আটক করার উদ্দেশ্যে হামলা করছে, সেক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে ওই হামলাকারীর মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে। এই ছিল দেহ রক্ষার ক্ষেত্রে। এখন আমরা দেখব দণ্ডবিধি আইনের 103 ধারা অনুযায়ী সম্পত্তি রক্ষার ক্ষেত্রে কখন কখন মৃত্যু পর্যন্ত ঘটানো যায়। অপরাধী দস্যুতার মাধ্যমে না পেরে রাতের বেলা অপথে গৃহে প্রবেশ করে অগ্নিসংযোগ করে মৃত্যু ঘটানোর চেষ্টা করে। অর্থাৎ অপরাধী দস্যুতার মাধ্যমে যখন পারল না, তখন কি করলো, রাতের বেলা অপথে গৃহে প্রবেশ করছে। এই অপথে গৃহে প্রবেশ করে অগ্নিসংযোগ করে মৃত্যু ঘটানোর চেষ্টা করছে। অর্থাৎ একজন অপরাধী যখন দস্যুতা করে না পারলো, তখন সে রাতের বেলা অপথে গৃহে প্রবেশ করে অগ্নিসংযোগ করে মৃত্যু ঘটানোর চেষ্টা করছেন। এই লাইনটা যদি আমরা মনে রাখি, তাহলে এই ধারায় যে 4টি বিষয় রয়েছে
সেটা আমরা খুব সহজেই মনে রাখতে পারবো। দস্যুতা, রাতের বেলা অপথে গৃহে প্রবেশ, অগ্নিসংযোগ এবং মৃত্যু। প্রথমত দস্যুতা, দ্বিতীয়ত রাত্রিবেলায় অপথে গৃহে প্রবেশ, তৃতীয়ত বাসগৃহ বা সম্পত্তি রক্ষণাগারে অগ্নিসংযোগ দ্বারা ক্ষতি সাধন, পঞ্চমত চুরি, ক্ষতি বা অনধিকার গৃহপ্রবেশের ক্ষেত্রে যদি এমন পরিস্থিতি সৃষ্টি হয় যে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ না করলে মৃত্যু বা গুরুতর আঘাতপ্রাপ্তি অনিবার্য হয়, মর্মে ন্যায়সঙ্গত আশঙ্কার সৃষ্টি করে। অর্থাৎ যদি আমি প্রতিহত না করি তাহলে আমার মৃত্যু বা গুরুতর আঘাতের একটি সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে আমি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারি। এই চারটি ক্ষেত্রে আমরা সম্পত্তি রক্ষার সময় আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারের মাধ্যমে বা অধিকার প্রয়োগ করে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারবো। তাহলে দণ্ডবিধি আইনের 100 এবং 103 ধারা অনুযায়ী যেসব নিয়ম বা যেসব নিয়মগুলো বলা আছে সে অনুযায়ী আমরা একজন মানুষের মৃত্যু পর্যন্ত ঘটাতে পারি। কখন আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে মৃত্যু ব্যতীত অন্য যে কোনো ক্ষতি সাধন করা যায়? আমরা আগে জানছি যে কখন মৃত্যু ঘটানো যায়, এখন দেখব মৃত্যু ঘটানো যাবে না, মৃত্যু বেদে অন্য যে কোনো ক্ষতি সাধন করা যাবে। দণ্ডবিধি আইনের 100 ধারা অনুযায়ী শরীরের উপর যে সমস্ত আক্রমণ সমূহ এই আইনের 100 ধারায় বলা অপরাধগুলোর মধ্যে পড়ে না, সেসব অপরাধ বা হামলার বিরুদ্ধে দণ্ডবিধি আইনের 99 ধারা ব্যতিক্রম সাপেক্ষে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু ব্যতীত যে কোনো প্রকার ক্ষতি সাধনের অধিকার রয়েছে। অর্থাৎ দণ্ডবিধির 101 ধারায় বলা আছে যে 100 ধারায় যেসব অপরাধের কথা বলা আছে সেই অপরাধগুলোর মধ্যে পড়ে না এমন এই অপরাধগুলো বাদে, ওই 6টি অপরাধ বাদে যদি অন্য কোনো অপরাধ হয়, সেক্ষেত্রে দেহের উপর যদি এরকম কোনো আঘাত আসে, সেক্ষেত্রে আমরা 101 ধারা অনুযায়ী মৃত্যু বাদে অন্য যে কোনো প্রতিশোধন করতে পারব। দণ্ডবিধি আইনের 104 ধারা অনুযায়ী যে ক্ষেত্রে চুরি, অনিষ্ট সাধন বা অনধিকার গৃহপ্রবেশ যদি এই আইনের 103 ধারায় উল্লিখিত বর্ণনাসমূহের অন্তর্ভুক্ত না হয়, সেক্ষেত্রে দণ্ডবিধি আইনের 99 ধারা শর্ত সাপেক্ষে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু ব্যতীত যে কোনো প্রকার ক্ষতি সাধনের অধিকার রয়েছে। অর্থাৎ এই 104 ধারায় বলা আছে যে 103 ধারায় যেসব বর্ণনা রয়েছে, যেসব সম্পত্তি রক্ষার ক্ষেত্রে যেসব নিয়মের কথা বলা হয়েছে, যেসব অপরাধের কথা বলা হয়েছে, সেই অপরাধ ব্যতীত যদি অন্য কোনো অপরাধ সংঘটিত হয় সম্পত্তির উপরে, সেক্ষেত্রে আমরা মৃত্যু ব্যতীত অন্য যে কোনো ধরনের ক্ষতি সাধন করতে পারবো। ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকারের শুরু এবং তা কতক্ষণ বলবৎ থাকে, অর্থাৎ আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার এটি কখন শুরু হয় এবং তা কতক্ষণ পর্যন্ত স্থায়ী হয়। দণ্ডবিধি আইনের 102 ধারায় উল্লেখ আছে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত দেহ বিপন্ন হওয়ার আশঙ্কা থাকবে। অর্থাৎ আমার দেহ বিপন্ন হওয়ার আশঙ্কা যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত এই অধিকার অব্যাহত থাকবে। আশঙ্কা কেটে যাওয়ার পরে এই অধিকার আর থাকবে না। দণ্ডবিধি আইনের 105 ধারায় উল্লেখ আছে সম্পত্তির ক্ষেত্রে ক্ষতির আশঙ্কা দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে প্রতিরক্ষার অধিকার শুরু হয়। চুরির ক্ষেত্রে চোর পালিয়ে না যাওয়া পর্যন্ত বা সরকারি কর্তৃপক্ষের সাহায্য লাভ না করা পর্যন্ত অথবা এই সম্পত্তি উদ্ধার না করা পর্যন্ত আপনার প্রতিরক্ষার অধিকার থাকবে। দস্যুতার ক্ষেত্রে দস্যুতার দ্বারা কোনো ব্যক্তির মৃত্যু ঘটানো বা আঘাত করা বা অবৈধ অপরাধের চেষ্টা অব্যাহত থাকা পর্যন্ত এই প্রতিরক্ষার অধিকার থাকবে। অনুপ্রবেশ বা অনিষ্ট সাধনের ক্ষেত্রে এই চেষ্টা অব্যাহত থাকা পর্যন্ত, আর রাতের বেলা চুরির ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত ঘরে কোনো অনুপ্রবেশকারী থাকবে আপনার ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার ততক্ষণ পর্যন্ত থাকবে। চোর চুরি করে চলে যাওয়ার পরে আর ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার থাকবে না। তাহলে দেহ প্রতিরক্ষা এবং সম্পত্তি প্রতিরক্ষার মধ্যে পার্থক্য বিদ্যমান। সম্পত্তি প্রতিরক্ষার মধ্যে অধিকার তখনই শুরু হয় যখন চুরি, দস্যুতা, অনিষ্ট এবং অনধিকার প্রবেশের বা ইহার জন্য প্রচেষ্টা গ্রহণ করা হয়। অন্যদিকে দেহের প্রতিরক্ষার
অধিকার তখনই শুরু হয় যখন দেহের প্রতি বিপদের আশঙ্কা দেখা দেয় এবং সে আশঙ্কা আক্রমণকারীর প্রচেষ্টা বা দমক হতে উপজাত হয়, কিন্তু আক্রমণ তখনও শুরু নাও হতে পারে। অর্থাৎ কি দেখলাম আমরা, দেহের বা সম্পত্তির প্রতিরক্ষার যে পার্থক্যটা সেটা হচ্ছে দেহের প্রতিরক্ষার অধিকার তখনই শুরু হয় যখন দেহের প্রতি বিপন্নের আশঙ্কা দেখা দেয়, আর সম্পত্তির ক্ষেত্রে দেখা যায় কি সম্পত্তি প্রতিরক্ষার অধিকারের ক্ষেত্রে শুধুমাত্র দমক হতে প্রতিরক্ষার অধিকার উদ্ভব হয় না, কিন্তু দেহের প্রতিরক্ষার অধিকার দমক হতে উদ্ভব হয়। কেউ একটা দমক দিল, সেখান থেকেই দেহের প্রতিরক্ষার অধিকার শুরু হয়, কিন্তু সম্পত্তির ক্ষেত্রে এটা হয় না। নিরপরাধ ব্যক্তির প্রতি ক্ষতি সাধিত হওয়ার সম্ভাবনা জেনেও কখন আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায়। অর্থাৎ একজন নিরপরাধ ব্যক্তি, তার ক্ষতি হতে পারে, এটা জেনেও আমরা কখন আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবো। দণ্ডবিধি আইনের 106 ধারা অনুযায়ী কোনো ব্যক্তি মৃত্যু হতে পারে এমন কোনো আক্রমণ থেকে নিজেকে রক্ষা করার জন্য যদি কোনো নিরপরাধ মানুষের ক্ষতি হওয়ার সম্ভাবনা বা ঝুঁকি থাকে জেনেও তিনি এমন ঝুঁকি নিয়ে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবেন। যেমন কোনো ব্যক্তি যদি উচ্ছৃঙ্খল জনতা দ্বারা আক্রান্ত হয়, উক্ত জনতা যদি তাকে হত্যার উদ্যোগ নেয়, তখন তিনি নিজেকে বাঁচাতে উচ্ছৃঙ্খল জনতার উপর গুলি চালাতে পারবেন। এতে যদি ওই জনতার মধ্যে থাকা কোনো শিশুও আহত বা নিহত হওয়ার ঝুঁকি থাকে, তাহলে তিনি দণ্ডবিধি আইনের 106 ধারা অনুযায়ী দায়ী হবেন না। অর্থাৎ তাকে আক্রমণ করতেছে বা তাকে মারার জন্য আসতেছে, সেক্ষেত্রে তিনি ওই যে শিশু আছে, শিশু বাদে গুলি করবে বা তিনি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করবে, এমন তো কোনো অবস্থা থাকবে না। সেক্ষেত্রে তিনি ওই শিশুর ক্ষতি হওয়ার সম্ভাবনা জেনে বা ঝুঁকির জেনেও তিনি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবেন এবং এজন্য তিনি দণ্ডবিধি আইনের 106 ধারা অনুযায়ী দায়ী হবেন না। এই ছিল আজকে আমাদের আলোচনা। তো আমরা আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। আর সবাইকে আবারও বলবো যে আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে।